এরকম হয়েছে, কোনো নোটিফিকেশন নেই, যার প্রায়শ্চিত এই মুহূর্তে বর্তমানে সরকারকে করতে হচ্ছে। ফিরহাদ হাকিম তার বক্তব্য, তার মানে কি 34 বছর ধরে আপনারা এইরকমই জালিয়াতি করে গেছেন? শোনো, পাড়ায় একটা ইট পড়লে তৃণমূলের কাউন্সিলরের ছেলে ছুটে আসে, আর এত বড় একটা বাড়ি উঠে গেছে তৃণমূলের জামানায়, আর তৃণমূলের এর কোনো ভাগ পায়নি। এটা ঘোড়াও হাসবে, এটা ঘোড়াও হাসবে। 12 থেকে মানে 2012 থেকে 14-র মধ্যে একদম মিথ্যে কথা। যে প্রজেক্ট সত্যি কথা আপনাদের মন্ত্রী বলছেন, আমি শোনাবো ফিরহাদ হাকিমের বক্তব্য। ফিরহাদ হাকিম বলছেন পরিষ্কার করে যে যা কিছু হচ্ছে সবটাই নাকি বাম আমলে হচ্ছে এবং তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বর্তমানের এই তৃণমূল সরকারকে। আগে সেই বক্তব্য আপনাদের সামনে শুনুন। এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। এটা ট্র্যাডিশনটা সেই লেফট ফ্রন্টের আমল থেকে চলছে এবং সেখানে কোনো প্ল্যান জেনারেলি কেউ নেয়নি। ট্র্যাডিশনের কথা বলছেন ফিরহাদ হাকিম, কিন্তু মন্ত্রীমশাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, টক টু মেয়র তাহলে কি করতে রয়েছে, দিদিকে বলো কর্মসূচি তাহলে কি করতে রয়েছে, সবটাই তাহলে কি ফেক? যেমন হচ্ছে বললাম কার্পেটের তলায় ফুটোর মতন অবস্থা তৈরি হয়ে গেছে। রিতেশ বাবু, সব থেকে বড় বিষয় যেখানে ফিরহাদ হাকিম তিনি বলছেন তারা নাকি প্রায়শ্চিত্ত করছেন, ট্র্যাডিশন নাকি সেই রকম ভাবে চলে আসছে। বর্তমানে তারা যখন 2011 সালে ক্ষমতা এসছেন তারপর থেকে কোনো ফাইল তারা পাননি। না, প্রায়শ্চিত্ত কবে শুরু করেছে? এই আজকে দাঁড়িয়ে? কেননা 2011-র পর থেকে তো তারা তো সবাই, তার আগে সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, ওখানে যদি কাউন্সিলর থাকতে পারে তাহলে কাউন্সিলর থাকলে প্ল্যানিং সেকশন থাকবে, প্ল্যানিং সেকশন থাকলে কাউন্সিলর এতদিন ধরে মানে পৌরসভার ইয়েগুলোতে বলেনি কেন যে কর্পোরেশনে যে ওইখানে বেআইনি কাজ হয়েছে? মেয়র তো বলছেন যা কিছু হয়েছে সবটার জন্য আপনারা দায়ী, এবং এত পাপ নাকি আপনারা করেছেন যে কারণে পাপটা পুরোটাই নাকি তাদের ঘাড়ে এসে পড়েছে, তারা একেবারে শুদ্ধ বিশুদ্ধ। মানে তার মানে এর মধ্যে কোনো কাটমানির গল্প নেই এর মধ্যে। তাহলে সুশান্ত ঘোষের গোলাগুলি কিসের জন্য চলছে? তাহলে সুশান্ত ঘোষ বাই চান্স বেঁচে গেছে? শুনুন, বাম আমলে দুটো বড় বড় ঘটনা আপনাকে বলছি। শিবালিক অ্যাপার্টমেন্ট ছিল ভবানীপুরে, গার্ডেন নিচ কোন আমল? শুনুন না, নিশ্চয়ই পরপর আসছি। শিবালিক অ্যাপার্টমেন্ট ছিল, প্রদীপ কুণ্ডলে ছিল, এই বামেরা তৈরি করেছিল। ওই যে কয়েকশো মানুষ মারা গেছিল। একটা ঘটনা ঘটা উচিত না। তৃণমূল সরকার যেটা বলছেন, আপনি বলছেন একটা গাফিলতির জায়গা নিশ্চয়ই ছিল, অস্বীকার করার জায়গা নেই। যেটা গার্ডেন নিচ গাফিলতি নয়, বলুন কাটমানি। গাফিলতির কথা কোন বিষয়ে বলছেন বলুন না, কাটমানি। বিভিন্ন জায়গায় প্রমোটাররা মানুষজন তারা পর্যন্ত যেতে পারছে না। আমলে পাপের বোঝা দায় নিতে চায় না, কারণ যেখানে বাড়িটা তৈরি হয়েছে সেখানে বাম আমলে হয়েছে, সয়েল টেস্টিং হয়েছে, সম্পূর্ণ একটা নির্দিষ্ট এখানে আপনি বলছেন তো তথ্য দিলাম 2012 থেকে 2014-র মধ্যে সেখানে নির্মাণ করা হচ্ছে। সেই সময় ক্ষমতায় কারা ছিল? সেই সময় ক্ষমতায় কাউন্সিলরের 2011 সালে ক্ষমতায় কেস, দপ্তর 34 বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে কেস। বাড়ি তৈরি হয়ে গেলে সেখানে সরকারের কোনো দায়ী দায়িত্ব থাকে না। সরকার কি করতে পারে? একটা উন্নয়ন নাকি আপনাদের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে এইরকম ছবি কেন? সুকান্ত মজুমদারের বক্তব্য এই প্রেক্ষাপটে শোনাবো আপনাদেরকে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে, প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। আপনি পয়সা দিন, আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে, কি আর কোনো অসুবিধা নেই। তো যদি এই ধরনের মানুষের জীবনের দাম যদি না থাকে, আর আমি তো বলি এগুলো কোনো ইনসিডেন্ট নয় বা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অল দিজ আর মার্ডার্স, এগুলো খুন। এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। মেয়র এবং কাউন্সিলর, একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, আমাকে মেনে নিতে হবে। এতগুলো পরিবার তারা সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে গেল, মাথার উপরে ছাদটুকুনি পর্যন্ত তাদের নেই। হয়তো জীবনের সর্বস্ব রোজগার তারা একটা বাড়ি তৈরি করতে দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের আজকের ভবিষ্যৎ কি? তারা কার্যত অন্ধকারে রয়েছেন, কিন্তু তারপরেও আপনারা দায় ঠেলাঠেলি খেলা রয়েছে। না, শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, আমরা কোনো দায় ঠেলাঠেলির মধ্যে নেই। যে কোনো দুর্ঘটনা বিধায়ক কি করে বলতে পারেন যে জানেন না? আমি আসছি আপনার, মন্ত্রী কি করে বলতে পারেন জানেন না? মেয়র কি করে বলতে আমি পারেন? আপনার কথায় আসছি। দেখুন, যে কোনো দুর্ঘটনা দুঃখজনক, বেদনাদায়, আমরা সেটা মানি। কিন্তু জানেন, এই যে বিল্ডিংটা কোলাপস করেছে বাঘাযতীন, এখানে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল। ওনার প্রমোটার এবং তারা মিলে চুক্তি করে হরিয়ানা থেকে তুলে ওটাকে একটা স্ট্রাকচারকে, এটা এই যে টিভিতে এইগুলো দেখাচ্ছে না, এরকম স্ট্রাকচার তুলে দিচ্ছে, এগুলো সব টিভির ফসল। তারা সরকারকে অন্ধকারে রেখে, কাউন্সিলরকে অন্ধকারে রেখে, কর্পোরেশনকে অন্ধকারে রেখে। অন্ধকারে রাখার কথা কি হিসাবে বলছেন? প্রত্যেকে তো বলছে কাটমানি, বেঞ্চের তলায় টাকা নেওয়া হচ্ছে, এরকম হাত পেতে তার উপরে কাপড় রাখা হচ্ছে। আপনি তদন্ত হয়ে বেরিয়ে আসুক, একটা লোকের নাম বেরিয়ে আসুক, অভিষেক ব্যানার্জি
এবার কোন কাউন্সিলরের কাছে যাবে? রেশিও তো ভাগ করা থাকে। এক্স্যাক্টলি তাই, রেশিওটা ভাগ করা থাকে, বুঝতে পেরেছেন? এই সব করে বলে এখনো অবধি ক্যান্সেল করতে পারেনি লাইসেন্সটা। আমি আপনাকে বলছি, হ্যাঁ, অনেকবাবু আইনের সুরাতের কথা শুনেছেন? আজকেই পথে নেমেছে, অর্থাৎ আজকেই সাগরে নেমেছে। আপনি সুরাত নিয়ে আলোচনা করছেন, আমি আসবো, কিন্তু তার আগে একটা স্পষ্ট বিষয়, গার্ডেন রিচের যে ছবিটা, আমি আসবো আলোচনা, আমি আসবো, কিন্তু তার আগে গার্ডেন রিচের ছবিটা, যেই গার্ডেন রিচের 13টা প্রাণ চলে গিয়েছিল, এই বিল্ডিং সম্পূর্ণভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তারপরেও এখনো পর্যন্ত একটার পর একটা বাড়ির মধ্যে কোনো গ্যাপ নেই, একেবারে হেলে রয়েছে একটার গায়ে আর একটা বাড়ি। সেই ছবি আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পেলাম, এমনকি ক্ষতিপূরণটুকুনি পর্যন্ত তারা সেখানকার বাসিন্দারা পাননি। রুম কি আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি, দেখুন কি পরিস্থিতি এই মুহূর্তে এই গার্ডেন রিচের। আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি গার্ডেন রিচ এলাকার 133 নম্বর ওয়ার্ড এটি, এবং সেখানে একটি বাড়ি কার্যত হেলে পড়েছে, সেই ছবিটা স্পষ্ট। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, একটা বিল্ডিং এর সঙ্গে একটা বিল্ডিং প্রায় 1 থেকে 2 ফুট মতো জায়গা রয়েছে দুটো বিল্ডিং এর মাঝে, এবং তার মাঝখানে একটি বাড়ি সম্পূর্ণরূপে হেলে পড়েছে। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, হ্যাঁ, লোকজন থাকে, এইভাবেই লোকজন থাকে, এইভাবেই লোকজন থাকে, 20-25 বছর থাকে। আর এখানকার সবই বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং হেলেই রয়েছে। খুঁজতে গেলে একটা বিল্ডিং না, কত বিল্ডিং পাবেন। এখানে আছে ছোট সঙ্গ আছে, চলার পর ফতেপুরে আছে। মোটরা ভালো করে কাজ করাচ্ছে না, কি হবে? টাকা নিয়ে লোকাল সিমেন্ট, লোকাল বালি লাগালে কি হবে? প্রশাসন তো এগুলো দেখা উচিত, আর তার মধ্যে যে কীভাবে এগুলো পারমিশন এরা পাচ্ছে, এটাও একটা বড় ব্যাপার। এটা তো নিয়ে বড় 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 মাথার মধ্যে নিশ্চয়ই আছে বলে আজকে এই অবস্থা হচ্ছে। যে বিল্ডিংটা যে বানিয়েছে এর চাপ পড়েছে, তারপরে বিল্ডিং আমরা ভাবছি যে কাউকে বলবো, আমরা ওই জন্য কাউকে বলতে পারি না। আমরা যা হচ্ছে দেখ, কিছু বললে আবার ঝামেলা। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে সেই বাড়ি, যে কোনো মুহূর্তে হয়তো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, আরও একটা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বাঘা যতীনে যে ঘটনা ঘটেছিল, বাড়িটা থেকে লোকজন সরে গিয়েছিল, কিন্তু এই বাড়িতে লোক এখনো পর্যন্ত বসবাস করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।